দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচন ঘিরে নানা আলোচনা সমালোচনা, নির্বাচনী প্রচার প্রচারণা সবকিছুই কিন্তু এগিয়ে আসছে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণায় নেমে পড়বেন। আজ আমরা উপস্থিত হয়েছি মুন্সিগঞ্জ ৩ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এবং কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। আমরা তার মুখোমুখি হয়েছি। আমরা তার কাছ থেকে জানবো তার নির্বাচনী ভাবনা এবং মুন্সিগঞ্জের এই ৩ আসনে জনগণদের নিয়ে কি ভাবছেন, এবং সেই সাথে আমরা জানবো তার রাজনৈতিক এই পথ চলার সকল বিষয়গুলি নিয়ে আমরা একটু জানবো। জনাব কামরুজ্জামান রতন, কেমন আছেন আপনি? আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি ভালো আছি। নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা যদি আপনার কাছ থেকে প্রথম আমাদের যে মুন্সিগঞ্জ ৩ আসনের ভোটাররা যে বিষয়টি জানতে চান যে কামরুজ্জামান রতন, অনেকেই বলেন যে কামরুজ্জামান রতনকে চিনেন না, তো সেদিক থেকে আমি একটু বলতে চাই মুন্সিগঞ্জ ৩ আসনের এই ৩ আসনে কেন আপনি মনোনীত হলেন? আমি আমার ভোটারদের, যদি আপনার প্রশ্ন যদি সঠিকই থাকে, আমি তাকে শ্রদ্ধা এবং আমলি নিয়ে বলতে চাই, আপনার এটা একপাক্ষিক কথা। আমাকে চিনেন না এ কথাটা সত্য, বলবো না যে এটা আপনি যা বলেছেন ওই ব্যাপারে আর্গু করবো না। তবে আমাকে চিনার জাতীয়তাবাদী দল এবং এদেশের ছাত্র রাজনীতি এবং সংগ্রামের কাফেলায় কামরুজ্জামান রতন নামটি আমি মনে করি এটা সুপরিচিত। এখন আপনি বলতে পারেন যে মুন্সিগঞ্জ জেলাতে, তাও কিন্তু আমার এখানে বয়স হয়ে গেছে ৮ বছর। তো আমার কর্মকাণ্ড এবং আমি কর্মকাণ্ড এই দলের প্রতি লয়াল থাকতে গিয়ে এবং দলের যতগুলো কর্মসূচি, একটা কর্মসূচি আপনি বলতে পারবেন যেখানে আমার অনুপস্থিতি ছিল। সুতরাং যারা রাজনীতি সচেতন, বিশেষ করে জাতীয়তাবাদী দল সম্পর্কে যারা ওয়াকিবহাল, এবং এই জাতীয়তাবাদী দল করতে গিয়ে যারা নিষ্পেষিত, যারা জেল, বিভিন্ন মামলা এবং প্রত্যক্ষভাবে হুমকির যারা সম্মুখীন হয়েছিলেন, তাদের মধ্যে সম্মুখ কাতারে আমি কিন্তু প্রথম ব্যক্তি। কারণ প্রতিটি মামলায় আমি ১ নম্বর আসামি। আমরা ৩১৬ জন শাওন হত্যা মামলায় আসামি হলাম। সবাই কিন্তু হাইকোর্টের উচ্চ আদালতের পরে সবাই কিন্তু জামিনে বেরিয়ে গেছেন। আমি আমার এটা সৌভাগ্যই বলবো, যে সৌভাগ্যের কারণে আজকে আমি দানের শীষের প্রতীকটা, আপনাদের কথা যদি সত্য অপরিচিত হয়ে আমাকে যখন দানের শীষের এত মূল্যবান একটা প্রতীক আমাকে উপহার দিয়েছে দল সার্বিক বিশ্লেষণের পরে, সুতরাং আমি অপরিচিত এই কথাটা আমি কোনোভাবে এটা সত্য দল মনে করে না। এবং আগামীতে মানুষ আমাকে যতটুকু দেখেছে এবং যতটুকু ইনশাল্লাহ ভবিষ্যতে আমি যদি নির্বাচিত আমাকে যতটুকু দেখবে, তাদের এই অমূলক একটা ধারণা বা এই ধরনের কথাটাকে আমি মিথ্যা প্রমাণিত করব আমার কাজ দিয়ে, আমার সততা দিয়ে। ধানের শীষের দলীয় ঐক্য বিএনপি থেকে যে মনোনয়ন পাওয়ার পরে জনসাধারণের কাছ থেকে বা দলীয় নেতা কর্মীদের কাছ থেকে আপনার আসলে এই দলীয় প্রতীক পাওয়ার পর থেকে মুন্সিগঞ্জ ৩ আসনে আপনার অবস্থানটা যদি বলেন। আসলে আমি তো এখন জেলাতে নেই, আমি কেন্দ্রের সমাজ কল্যাণ সম্পাদক। জেলা কমিটি আছে, তো জেলা কমিটির যাদের দ্বারা গঠিত, ওই কমিটির দ্বারা অনেকেই, যাদেরকে আমি নেতা বানাইনি বা যার কারণে তারা নেতা হয়েছে, ওই সম্মানিত ব্যক্তিবর্গ হয়তো আমাকে বলছে অপরিচিত কখনো, বা আমি মানুষের কন্ট্যাক্ট ওইভাবে নেই। সুতরাং যারা নিয়োগ পেয়েছে হয়তো অবশ্যই তাদের যোগ্যতা আছে, কিন্তু যেহেতু তারা সরাসরি আমার দ্বারা নির্বাচিত হয়নি, যার কারণে বা যার দ্বারা নির্বাচিত হয়েছে, তার প্রতি দলের ঊর্ধ্বে থেকে ব্যক্তি লয়ালিটির কারণে যদি কেউ এই মত প্রকাশ করে থাকে, সেটা তার নিজস্ব। কিন্তু যখন ধানের শীষের প্রতীকটার প্রশ্ন আসবে ফাইনালি, এবং সেটা আগামীকাল, উজ্জ্বল একটা কিন্তু আপনার ডেট আছে, প্লাস যে প্রতীকটা চূড়ান্ত ভাবে যখন বরাদ্দ হবে ধানের শীষের প্রতীক, আপনি দেখবেন তখন একটা বিশাল চেঞ্জ। আপনি যে প্রশ্নটা আজকে আমাকে করছেন, নিশ্চয়ই 23 তারিখে আপনি এই প্রশ্নটা আপনি করবেন না, কারণ বাস্তব অবস্থাতে সেই কথাটা সঠিক প্রমাণিত হবে না। দলীয় বিএনপি থেকেই কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন, এবং তিনি এখনো কিন্তু বলছেন যে দল থেকে তাকেই নির্বাচিত করা হবে ধানের শীষের। এইটার পাল্টাপাল্টি আপনারা অনেক জবাব দিয়েছেন। তো আর 2 দিন বাকি আছে, এ বিষয়ে মুন্সিগঞ্জের সাধারণ মানুষের উদ্দেশ্যে আসলে কি বলতে? আমি প্রশ্নকর্তা হিসাবে যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যতটুকু নির্বাচনী আইন
এবং দলীয় গঠনতন্ত্রের শৃঙ্খলা বলতে বা দলীয় তো একটা শৃঙ্খলার মধ্যে চলে। আপনি বলুন তো কোন সার্কামস্টান্সেসে জনাব মহিউদ্দিন সাহেবকে দলীয় প্রতীক পর কোন আইনগত কোন তথ্য আপনার জানা আছে? আমি আপনাকে জিজ্ঞেস করলাম। সুতরাং এটা একটা অমূলক ধারণা, এইটার উপর মানুষকে কিছুদিন আপনি ভুল বুঝে রাখতে পারবেন, বাট এটা এই যে আপনি বললেন 22 তারিখের পরে এই ভুলটা উনি নিজেই ভুল প্রমাণিত হবেন। সুতরাং কোন আইনগত এবং নির্বাচনী কোন বিধিমালায় এটার কোনো কারণ নেই যে উনি আর দাঁড়িয়ে শেষের প্রতীকটা পাবেন। হ্যাঁ, স্বতন্ত্র উনি দাঁড়াবেন, এটা আমাদের দলের থেকে ইতিমধ্যে জানেন যে অনেককে বহিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই দলের গঠনতন্ত্রের বাইরে আগামীকাল যে উজ্জ্বলের ডেটটা, এটা যদি উনি ওইটাকে নিজের থেকে উজ্জ্বল না করে বা কোনো দলীয় সমঝোতার মধ্যে যদি উনি না আসে, আমার মনে হয় দল যেটা সিদ্ধান্ত নেওয়ার সেটাই নিবে। তারপরে আমার নিচের যে কর্তা ব্যক্তিরা, আমার দলের যে নেতা কর্মীরা সম্মানিত, ওনারা তখন ডিসিশন নিবে যে না, ধানের শীষের প্রতীক সেটা আমাদের হৃদয়ের স্পন্দন, এবং ওই প্রতীকের পিছনে আপনি দেখবেন ম্যাক্সিমাম তারা ইনশাল্লাহ চলে আসবে। ধানের শীষের প্রতীকটাই আমাদের আদর্শের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের যে তারুণ্য নির্ভর যে রাজনীতির, এইটাই কিন্তু আগমনী বার্তাই কিন্তু আগামী দিনের ইলেকশন। আপনার এই কথার সাথে যদি আমি বলতে চাই যে যদি দল থেকে তাকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় এবং তারপরে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে থেকে যান, সেক্ষেত্রে জয়ের ব্যাপারে আপনি আসলে কি বলতে চান? জয় পরাজয় নির্ধারণ করবে তো ইনশাল্লাহ মানুষের বিবেক প্রসূত রায়। তখন মানুষ দেখবে যে দল জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ যদি ক্ষমতা আসে, তারা উন্নয়নের চিন্তা করবে, এবং দলের কাছে কি থাকে, রাষ্ট্রের সমস্ত কাঠামোগুলো দলের কাছে থাকে, উন্নয়নের যত ফিরিস্তা, যেই কারণে দল, মানুষ তখন চিন্তা করবে যে কারণে দল জেলায় না থাকার পরে কামরুজ্জামান রতনকে নমিনেশন দিয়েছে, ওই মানুষ তখন চিন্তা করবে শান্তির স্বার্থে, উন্নয়নের স্বার্থে, সার্বিক একটা রাষ্ট্রের যে অবকাঠামোর যে একটা সাপোর্ট দরকার, এবং ম্যাক্সিমাম আমি এই মুন্সিগঞ্জের 3 আসনের জনগণকে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য, শান্তির জন্য, ন্যায় ভিত্তিক রাষ্ট্রের জন্য আমার যা যা করণীয়, নিশ্চয়ই ব্যক্তি বা স্বতন্ত্রের চেয়ে আমার ক্যাপাবিলিটি এবং আমার ক্যাপাসিটি কতটুকু এবং আন্তরিক সৎভাবে আমি কতটুকু কাজ করব, মানুষ এই ডিসিশনটি নেবে। সেই জন্য 12 ফেব্রুয়ারি আপনাকে ওই দিন পর্যন্ত ইনশাল্লাহ আপনাকে অপেক্ষা করতে হবে। মুন্সিগঞ্জ 3 আসনের যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে 3টি সমস্যা এবং সমাধান আপনার চোখে কি পড়ে? 3টি সমস্যা কি আমি বলবো না আপনি বলবেন? না, আপনার কাছ থেকে আমার 3টা সমস্যা আমি দেখেছি। এখানে স্বাস্থ্য খাতের, এখানে কোনো এই জেলাতে ভালো কোনো হসপিটাল নেই। আমরা জানি এই সরকার ইতিমধ্যে একটা, তারা কিন্তু অলরেডি কিন্তু একটা প্ল্যান বাস্তবায়নের জন্য তারা অনেক দূর এগিয়েছে। এইটাকে আমাদের জাতীয় দল যদি আসে, এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য এবং দ্রুত এই উন্নয়নের এই যে স্বাস্থ্য খাতের যে 500 শয্যা বিশিষ্ট হসপিটাল, এটা যত দ্রুত আমরা যেন স্টার্ট করতে পারি। তারপর বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের যে অবকাঠামোর যে একটা বেহাল দশা, ওইটাকে আমরা দ্রুত আমরা চেষ্টা করব যে এটা যেন মিনিমাম মানুষের যানবাহনের জন্য, ট্রান্সপোর্টের জন্য, এখানে আলু, বিভিন্ন ফল ফলাদি জানেন মুন্সিগঞ্জের বিখ্যাত, এই মানুষের রাস্তাঘাটের যে বেহাল অবস্থার যে ভোগান্তি, এটা আমাকে দ্রুত সারবার জন্য যা যা করণীয় আমি সরকারকে সেটা আমি নোহাও করে আমি এটা সচেষ্ট থাকবো। তৃতীয় একটা জিনিস আসছে, সেটা হলো যেমন আদার ইউনিয়ন, বিভিন্ন জায়গায় প্রান্তিক মানুষগুলো অবৈধ বালির যে উত্তোলন হয়, এটাতে প্রান্তিক জনগণ তারা অসহায় অবস্থায় অমানবিক একটা ভুক্তভোগী হয়ে তারা ভিটে পাঠিয়ে ছাড়া হয়, গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে প্রশাসনকে আমি প্রথমেই বলবো, যারা এই ব্যবসাটা করবে, যারা করবে, জীবনে যখন আমি করবো না, আপনাকে আমি আগেই বলেছি, আমি এবং কোনো আঙ্গিকেই আমি কোনো মুন্সিগঞ্জের কোনো ব্যবসাতে আমি নিজেকে জড়াবো না, কোনো ট্রেড লাইসেন্স করবো না। এটা আপনারাই ভবিষ্যতে আমাকে যদি নির্বাচিত হই, আপনারা আমাকে সেটা বাস্তব প্রতিফলনটা দেখবেন। সেইখানে যারাই ব্যবসাটা করবে, আমি দয়া করে বলবো আপনারা অতিরিক্ত মুনাফার চিন্তা করবেন না, যেটা জনগণের ক্ষতি করে। তখন প্রশাসনকে আমি অ্যালার্ট করব, রিকোয়েস্ট করব, জনগণকে সচেতন, বিভিন্ন সামাজিক বা অংশীজন বিভিন্ন নির্বাচনের দল আছে, সবাইকে আমি এক করে সত্যের পক্ষে এবং মানুষকে ক্ষতি না করার যে রাজনীতিটা আমি সম্পৃক্ত করে আমি জনগণের এই প্রান্তিক জনগণকে বাঁচাবার জন্য আমার সর্বোত্তক আমি এফোর্ট দেবো। এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মুন্সিগঞ্জের প্রায় 5,09,883 জন ভোটার, যেখানে মুন্সিগঞ্জ সদরে রয়েছে প্রায় 3 লাখ প্লাস ভোটার এখানে রয়েছে,
এবং এই ভোটারদের মধ্যে তরুণ ভোটাররা কিন্তু সবচাইতে বেশি। সেক্ষেত্রে তরুণদের নিয়ে আপনার কি ভাবনা রয়েছে? ইতিমধ্যে আপনি জেনে থাকবেন, ধানের শীষের প্রতীক মানে এটা তো আমাকেই দেওয়া হয়েছে, এর সাথে জুলাই যোদ্ধারা, এনসিপি, গণ অধিকার পরিষদ, জেনজির যে যতগুলো ভিজিবলি যতগুলো সংগঠন আছে এবং সামাজিক সংগঠন যতগুলো আছে, সবাই কিন্তু ইতিমধ্যে আমার সাথে ধানের শীষের প্রতীকের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এবং বিভিন্ন সামাজিক ধরেন এখানে কুকুরের যে একটা প্রাণী, এটার একটা সংরক্ষণ, যত তত কুকুরের মাধ্যমে রোগ ছড়ায়, একটা পরিবেশগত ভাবে এখানে ওরা আমার কাছে গিয়েছিল, ওরা এত স্যাটিসফাইড, ওরা যা রিকোয়ারমেন্ট চেয়েছে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি সবগুলো রিকোয়ারমেন্টস আমি ফুলফিল করেছি। সুতরাং আমি মনে করি জেনজির সাথে আপনি কথা বলেন, তাদের যে আগামী দিনের আমার মতো করে, আমার দলের মতো করে আমি যে মুন্সিগঞ্জকে স্বপ্ন দেখি, তাদের স্বপ্নের সাথে আমার যে স্বপ্নটা, আমার দলের যে স্বপ্নটা একাকার হয়ে গেছে। সুতরাং জেনজিকে আমি অবশ্যই আমাদের উন্নয়নের এই সার্বিক উৎকর্ষিত যে চিন্তাটা, এই চিন্তার সাথে ইতিমধ্যে আমি দেখেছি, এবং নির্বাচন যখন প্রচারণা শুরু হবে আপনি দেখবেন তারা আমার সাথে একসাথে এক মঞ্চে তারা আমার সাথে কাজ করছে। সুতরাং আমি জেনজির যে ভোট, তাদের বিবেক প্রসূত রায়টা ধানের শীষের পক্ষে থাকবে, এটা আমি প্রত্যাশাই করি। আহ, আমরা দেখলাম যে গত কয়েকদিন, গতকাল থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আপনার নিজের নিরাপত্তার জন্য গানম্যান চাওয়া হয়েছে জেলা প্রশাসক। আপনি কি মনে করছেন যে আসলে নির্বাচনের কোনো প্রভাব বা ভোটারদের ভয়ের বিষয়টা, সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি কি শঙ্কিত? না দেখেন, এই ব্যাপারটা যদি ব্যক্তিগতভাবে আমি চেয়েছি, এটা কেন, কোন পর্যায়ে আপনি দেখেছেন এখানে আমাদের সার্বিক যে পরিস্থিতি এখানে কিন্তু স্বাভাবিক ছিল না। আমার ওয়াইফ শিলুইতে একটা সাধারণ মানবিক একটা কম্বল দিতে গেছে, ওইখানে আগের রাত্রে ওইখানে ককটেল বিস্ফোরিত হয়েছে, একটা মামলা হয়েছে, এবং সার্বিকভাবে যে পরিবেশটা, আমার পথ চলাটাকে কিন্তু নির্বিঘ্নে আমি দেখছি না। সেখানে দেখেন আমাদের তারেক রহমান বাংলাদেশে আসছে, সরকার সিকিউরিটি কনসার্ন মানে এই না, জনগণ কনসার্ন, জনগণের যে কনসার্ন সেটা ব্যাপারটা কি। আমি দিন রাত সামনে 22 তারিখ থেকে আমি অবারিত মানুষের কাছে আমি যেতে চাবো। দেখেন ওসমান হাদি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মোসাব্বির যে আমার ডেডিকেটেড একটা কিন্তু নেতা, একটা ঘটনার পরে তাদেরকে, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেব, আমি 7 দিনের মধ্যে চার্জশিট দেবো, 3 মাসের মধ্যে বিচার করবে, এটা কিন্তু আফটার ইনসিডেন্ট। আমি মনে করি প্রিকুয়েশনটা এটা আমার নীতিতে কোনো বেআইনি না। আমি আইনগতভাবে আমি রিটার্নিং অফিসার, ডিসি মহোদয়, এসপি মহোদয়কে আমি জানিয়েছি, যেমন ওনারাই বলে কোথাও যাবেন আপনি আমাদেরকে জানিয়ে যাবেন, তো ওনারাই তো আমাকে সতর্কিত আমাকে করছে, আমাকে সাবধান করে দিচ্ছে এবং আমাকে সহযোগিতা করছে। তা থেকে আমি নির্বাচনের পূর্বে, আপনি জানেন 22 তারিখ থেকে আমাকে ভিগুরাসলি আমাকে রাত্রে দিনে আমাকে যেতে হবে, সেখানে সরকারকে বলছে আপনাদের আইনের মধ্যে দিয়ে আপনারা যদি আমাকে পারেন আমাকে একটা নিরাপত্তার একটা রক্ষী আমাকে দেন। এটা তো নাথিং, এটা তো আমি কোনো রং করি না, আমি আইনের মধ্যে দিয়ে নাগরিক হিসাবে আইনের প্রোটেকশন চেয়েছি। এটা আমি মনে করি আমাকে ডিসি মহোদয় থেকে আরম্ভ করে সবাই আমাকে একটা সাধুবাদ জানিয়েছে, শুধু এতটুকু বলেছে দেখি আমাদের আইনটাকে কিভাবে কভার করে। উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমার ব্যক্তিগত কথা হয়েছে। হ্যাঁ, উনি বলেছেন অবশ্যই এটা আমার কনসার্ন, এবং ইতিমধ্যে উনি আমাকে বলেছে যে তোমার, হ্যাঁ, আপনার জন্য যেটা যেটা করা দরকার আইনে যা আছে আমরা সবটুকু করব। সুতরাং নাথিং রং, এবং যেটা করেছি এটা নিয়ে অন্য কোনো কিছু ভাবার বা এটা নিয়ে ওই যে যারা আমাকে, আমার একটা সুন্দর একটা আইনগতভাবে একটা স্বাভাবিক জীবনের জন্য বা স্বাভাবিক নাগরিক হিসাবে প্রত্যাশা যেটা আমি করব, এটাকে অন্য বাঁকা চোখে বা এটাকে নিয়ে ট্রল করার বা এটাকে নিয়ে কটূক্তি করার মতো মনে হয় না আমি কোনো কাজ করেছি। বাকিটা তো আপনাদের অবশ্যই বিচক্ষণ মতামত থাকবেই। নির্বাচনের যেহেতু খুব কাছাকাছি নির্বাচন, মুন্সিগঞ্জ 3 আসনের ভোটাররা আপনার কাছে, আপনার অনেক প্রতিশ্রুতি রয়েছে, যে প্রতিশ্রুতিগুলোর মধ্যে আপনি যদি নির্বাচিত হন প্রথম 12 মাস, 1 বছরের মধ্যে আপনি এমন কি কাজ করবেন যে কারণেই আপনাকে মুন্সিগঞ্জ 3 আসনের ভোটাররা ভোট দিবে? আসলে আমরা রাজনীতিবিদ যে জনগণের কাছে প্রতিশ্রুতিটা করি, বিশেষ করে নির্বাচনের পূর্বে, আমাদের তারেক রহমান যখন আমাদের কর্মশালা করলেন বৃহত্তর আঙ্গিকে, তখন বলেছেন যেই অঙ্গীকারটা করবেন সেটা যেন বাস্তবতার সাথে মিল থাকে
এবং এমন কিছু করতে যাবেন না যেটা আমরা জনগণের কাছে ওই সময়ে আমরা করতে পারবো না, যেটা বাস্তবসম্মতা থাকবে, সত্যতা থাকবে এবং আপনার কমিটমেন্টের সাথে কাজের যেটা সঙ্গতি, এই জিনিসটা আপনারা খুবই মেনটেন করবেন। সেই আলোকে আমি বলতে চাই, 1 বছরের মধ্যে নয়, আমি এখন যা বলছি, আল্লাহ যদি মানুষের ভোটে আমাকে যদি নির্বাচিত করে, আমার এই জবানটা আপনার কিন্তু রেকর্ড থাকবে। আমার যে কাজের প্রতিশ্রুতি, এটা কিন্তু আপনার প্রতিশ্রুতির মধ্যে কিন্তু আমি ফ্রেমে ঢুকে গেলাম। সেখানে কি দরকার? আমার সক্ষমতা, রাষ্ট্রের সক্ষমতা, অর্থনৈতিক আমার ভিত্তি, প্লাস আমি যে প্রতিনিধি হব, আমার সততা, আমার পরিশ্রম, এইগুলো মানুষ দেখবে। আমি মনে করি চোখ রাখুন, আমার প্রতিশ্রুতিগুলো শুনুন। আমি যদি এর থেকে যদি চুল পরিমাণ কোনোদিন সরে যাই, আপনি জনগণের কাছে ঘুরে এসে জনগণের মতামত নিয়ে আপনি আমাকে এইভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাকে এই প্রতিশ্রুতি থেকে যদি আমি বিচ্যুত হই, সেদিন আপনি যদি আমাকে প্রশ্ন না করেন, নাগরিক হিসেবে আপনিও মুন্সিগঞ্জ জনগণের কাছে আপনিও দায়ী থাকবেন। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, মুন্সিগঞ্জ 3 আসনের এই নির্বাচনী প্রচার প্রচারণায় আপনাকে অনেক বেশি দেখা যাচ্ছে, ভোটাররাও আপনার নাম শুনছে। আমি প্রথমেই শুরুতেই আপনাকে বলেছিলাম যে অনেকেই আপনাকে চেনে না, সেটার পাল্টা জবাব আপনি দিয়েছেন। যদি আপনি নির্বাচিত না হন, তাহলে মুন্সিগঞ্জ 3 আসনের ভোটারদের সাথে আজকের যে সম্পর্ক, সেই সম্পর্কটি বহাল থাকবে কিনা? আপনি দেখেন, বিশেষ করে যদি খেয়াল রাখেন, সামাজিক যে কাজগুলো, যে মানুষকে টাচ করে, মানবিক যে কাজগুলো, যেটা আমার স্বার্থের মধ্যে আছে, এটা থেকে কিন্তু আমি, আমার পরিবার কখনোই কিন্তু আমি দূরে সরে যাব না। আমার প্রতিশ্রুতির ক্ষেত্রে শুধু এতটুকু বলতে চাই, রাষ্ট্রের অবকাঠামোর মধ্যে যদি নির্বাচিত হই, আমার দল যদি ক্ষমতায় আসে, সেখানে করার সুযোগ অনেক বেশি। আমি এতটুকু বলতে চাই, সেই কাজগুলো যেরকম আমি 100% সৎ থেকে করব, পরিশ্রম দিয়ে করব, এবং আমার ব্যক্তিগত উদ্যোগ যেটা আমি গত 2 বছর যাবতে আমি করে যাচ্ছি, ওর থেকে আমার উত্তরোত্তর আমার ছেলেরা মেয়েরা বড় হচ্ছে, তাদের ইনকামের সোর্স গুলো অবশ্যই তারা আরো বেশি তারা মেচুর হচ্ছে, তারা এই দেশটাকে ভালোবাসে, কিন্তু বিনিময়ে কিন্তু তারা কিন্তু কখনো রাজনীতিতে সম্পৃক্ত হবে না। যেহেতু আমার ছেলেমেয়েরা কেউ রাজনীতিতে ইনভলভ হয়ে মানুষের কল্যাণ করবে না, মানবিক এবং নৈতিকতা বোধ থেকে আব্বা তার এলাকার মানুষকে যেভাবে চিন্তা করে, আব্বা রাজনৈতিক আদর্শের ফ্রেমে থেকে চিন্তা করে, আর আব্বুর এই কাজগুলো যেগুলো মহৎ, যেগুলো সত্যিকার মানুষ উপকার পাবে, আমি আমার পুরো ফ্যামিলি এবং আমার কিছু বন্ধু বান্ধব আছে, এটা আমার ভাগ্যের ব্যাপার, তারা সবসময় আমাকে ভালোবাসে। আর আমার ভালোবাসাটা যেহেতু জনগণ কেন্দ্রিক, মুন্সিগঞ্জ কেন্দ্রিক, সুতরাং আমি মনে করি ওই ভালোবাসার ফ্রেম থেকে, ভালোবাসার যে আমার একটা অন্তর, এই অন্তরের বাইরে কোনো মুন্সিগঞ্জের মানুষ বাইরে থাকবে না। ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? বার্তা হলো যে, আমি যে কথাগুলো বললাম আপনারা যদি শুনে থাকেন, কথাগুলো বিশ্বাস করার বিনীত অনুরোধ থাকলো, আপনারা আমার রাজনৈতিক জীবনের শেষ দিনটা পর্যন্ত দোয়া করবেন। আমি যেন আমার কথার মধ্যে সবসময় আমি এই সুদৃঢ় অবস্থান এবং আমি ইমান সততা নিয়ে আপনাদের পাশে আমি থাকবো, আমাকে বিশ্বাস করুন। আহ, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, 2টি ভোট অনুষ্ঠিত হচ্ছে, একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি গণভোট। সেক্ষেত্রে গণভোটের দিক থেকে আপনার সরকারিভাবে প্রচার প্রচারণা আমরা দেখছি, সেক্ষেত্রে আপনার জায়গা থেকে, আপনার দলের জায়গা থেকে গণভোটে আপনাদের অবস্থানটা কি? গণভোটের যে অবস্থাটা, সেটা একটা নৈতিক একটা দায়িত্ববোধ থেকে আমার জুলাইয়ের যোদ্ধারা যে আত্মত্যাগটা করেছে, এবং আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কারের যে প্রতিশ্রুতি, জুলাই সনদ, এগুলো আমার দল এটার সাথে সম্পৃক্ত। ইতিমধ্যে আমার দল আমাদেরকে কেন্দ্র থেকে বলেছে, যেহেতু ব্যালট দুটো এবং মানুষ তার অধিকার নিয়ে আত্মত্যাগটা করেছে, এবং আত্মত্যাগ করার পরেই কিন্তু একটা প্ল্যাটফর্ম, একটা পরিবেশ, গণতন্ত্রায়নের জন্য একটা পরিবেশ তৈরি হয়েছে। সেখানে আমি আপনার সব দলের অংশীজন যারা আমরা এখন কাজ করছি গণতন্ত্রের জন্য, আমরা নির্বাচিত হওয়ার জন্য প্রতিনিধিত্বশীল দল হিসাবে, ব্যক্তি হিসেবে আমরা যারা পার্টিসিপেট করছি, সবার এই জুলাই সনদের উপর নির্ভর করে এই যে গণভোট, এটা আমার নাগরিক পবিত্র দায়িত্ব, এবং আমার ভোট দেওয়ার ক্ষেত্রে আমার দল আমাকে প্রমোট করেছে, এবং দল সর্বোপরি আমাকে যে নির্দেশনটা দিবে, আমার ধানের শীষের ভোটের পাশাপাশি আমি গণভোটের জন্য সমানভাবে মানুষকে সচেতন করব, মানুষের কাছে আমি ভোটের আবেদনটা জানাবো। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ 3 আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী
কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের নির্বাচনী ভাবনা নিয়ে তার বিস্তারিত আমরা শুনছিলাম। দর্শক, আগামী 22 জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচার প্রচারণা। সেই থেকেই এবারের নির্বাচনের কোনো পোস্টার থাকছে না, যে পোস্টার ঝুলুন অবস্থায় থাকে সেগুলো থাকছে না। তবে নির্বাচনের যে মাঠে থাকার এবং প্রার্থীর প্রতিশ্রুতির উপরে নির্ভর করবে আগামীর সংসদ নির্বাচনের প্রার্থীকে নির্বাচনের। দর্শক, news7.tv সাথে থাকবেন। আবারও আমরা কোনো এক প্রার্থীর সামনে চলে আসব, আপনাদের কাছে জানাবো সেই প্রার্থীর ভাবনা। আজ বিদায় নিচ্ছি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, news7.tv।